ফারজানা আহমেদের অডিও গল্পের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি ফারজানা আহমেদ। আজকের এই ভিডিওটিতে নিবেদন করা হবে হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই-এর 9ম পর্ব। তাহলে চলুন শুরু করা যাক। স্কুল টিচারদের বাড়ি যেরকম থাকে, রেহেনা আপার বাড়ি সেরকম নয়। বাড়ি দেখেই মনে হয় স্কুল মাস্টারে তিনি শখের জন্য করেন। মুনা অবাক হয়ে চারদিক দেখতে লাগলো। ভারী ভারী সোফা, লাল কার্পেট চকমক করছে, দেয়ালে কামরুল হাসানের ছবি, 3টি মেয়ে নদীতে নাইতে নেমেছে। রেহেনা আপা বললেন, অরিজিনাল পেন্টিং। মুনা বলল, চমৎকার তো। উনি আমাদের দূর সম্পর্কের আত্মীয় হন, বাসায় প্রায়ই আসেন। তাই নাকি? হ্যাঁ। তুমি চাটা কিছু খাও? জি না, আমার শরীর ভালো না, গলা ব্যথা। রেহেনা আপা সঙ্গে সঙ্গে উৎসাহী হলেন, টনসিল নাকি? জি। 1 গ্লাস গরম পানির মধ্যে কয়েক দানা লবণ আর পেঁয়াজের রস দিয়ে গার্গল করো, দেখবি সেরে যাবে। জি আচ্ছা, এখানেই করো, আমি এনে দিচ্ছি। মুনা না বলবার সময় পেল না। রেহেনা আপা ভেতরে চলে গেলেন। মুনা বসে রইল একা একা। এ বাড়িতে অনেক লোকজন, কিন্তু কেউ বসবার ঘরে উকি দিচ্ছে না। তবে বেশ কয়েকবারই টের পাওয়া গেল পর্দার ওপাশে কৌতূহলী মেয়েরা উকি দিচ্ছে। কৌতূহলের কারণটি স্পষ্ট হচ্ছে না। তারা কি জেনেছে সে বকুলের বোন, যার সঙ্গে এই বাড়ির কোনো একটি ছেলের বিয়ের কথা প্রায় পাকাপাকি? সে কথাও জানার কথা নয়। মুনা শুধু রেহেনা আপাকেই বলেছে, আমি বকুলের বোন, আপনার সাথে কথা বলতে এসেছি। তিনি নিশ্চয়ই সে কথা বাড়ির ভেতরে সবাইকে বলেননি। তাকে সেরকম মনে হয় না। মুনাকে গার্গল করতে হলো। অপরিচিত কোনো বাড়িতে বেড়াতে এসে শব্দ করে গার্গল করা খুব অস্বস্তিকর, কিন্তু উপায় নেই। রেহেনা আপা পাশে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, এখন একটু আরাম লাগছে না? জি লাগছে। এসো, আমরা বসার ঘরে না বসে অন্য কোথাও বসি। চলুন। রেহেনা আপা তাকে দোতলার বারান্দায় নিয়ে এলেন। চমৎকার বারান্দা, ছবির মতো সাজানো। ধবধবে সাদা বেতের চেয়ার, ছোট্ট একটা বেতের টেবিল। এই সাত সকালেও টেবিলের ফুলদানিতে টাটকা ফুল রাখা হয়েছে। রোজই কি এরকম রাখা হয়? রেহেনা আপা বললেন, বলো কি বলবে? মুনা ইতস্তত করতে লাগলো। কিভাবে কথাটা শুরু করা যায় বুঝতে পারল না। কোনো রকম সংকোচ বা লজ্জা করবে না, বলো। বকুলের ওই বিয়েটার ব্যাপারে খোঁজ নিতে এসেছিলাম। আমার মামা মামির খুব আগ্রহ, আমাদেরও আগ্রহ। তোমার বোন মেয়েটি ভালো, একটু বোধ হয় বোকা, সেটাও ভালো। বোকা মেয়েরা বউ হিসেবে ভালো হয়। মুনা তাকিয়ে রইল। এই নিয়ে আলাপ চালিয়ে যেতে তার ইচ্ছে হচ্ছে না। তবু সে ক্ষীণকণ্ঠে বলল, আপনারা একবার বলেছিলেন 15 দিনের মধ্যে কাবিনের ঝামেলা মিটিয়ে ফেলতে চান। হ্যাঁ, তা চাই। আমাদের কোনো আপত্তি নেই। আপনারা যখন বলবেন তখনই আমরা রাজি আছি। রেহানা আপা খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, একটা বড় রকমের প্রবলেম হয়েছে। তোমার সঙ্গে খোলাখুলি বলি। বকুলের বাবা শুনলাম অ্যারেস্ট হয়েছেন। কথাটা বোধ হয় সত্যি, সত্যি না? জি, ওকে একটা মিথ্যা মামলায় জড়িয়েছে। সেটা তুমি জানো এবং আমরা জানি, কিন্তু অন্যরা তো জানে না। তারা নিজেদের মতো করে ঘটনাটা ব্যাখ্যা করবে, করবে না? জি করবে। ব্যাপারটা কী রকম সেন্সিটিভ বুঝতে পারছো না? পারছি। ধরো, তোমার নিজের একটি ছেলে তুমি বিয়ে দিচ্ছ। বিয়ের 1 সপ্তাহ আগে হঠাৎ দেখলে মেয়ের বাবাকে পুলিশ চুরির দায়ে ধরে নিয়ে যাচ্ছে। কেমন লাগবে তোমার? আপা, এটা একটা মিথ্যা মামলা, বিশ্বাস করুন। বিশ্বাস করব না কেন? বিশ্বাস করছি। চা খাও। দাঁড়াও, চা দিতে বলি। মুনা না করবার আগেই রেহেনা আপা চা আনতে ভেতরে চলে গেলেন। ফিরে এলেন প্রায় সঙ্গে সঙ্গে। চা বোধ হয় তৈরিই ছিল। শুধু চা নয়, সঙ্গে প্রচুর খাবার দাবার। রেহেনা আপা আন্তরিক স্বরে বললেন, খাও, কিছু খাও। আমার বাড়ি থেকে কেউ না খেয়ে যেতে পারে না। মোনা ক্ষীণ সুরে বলল, বিয়েটা তাহলে হবে না? না, তারা অন্য মেয়ে দেখেছে, কথাও মোটামুটি পাকা করে ফেলেছে। ও, দিনাজপুরের মেয়ে, হোম ইকোনমিক্সের ছাত্রী, বাবা রিটায়ার্ড সেশন জজ। মোনা কিছু বলল না। রেহানা আপা বললেন, বকুলের বিয়ে নিয়ে চিন্তা করবে না, ওর বিয়ে আমি দিয়ে দেব। এই ছেলের চেয়েও অনেক ভালো ছেলে জোগাড় করব। কিভাবে করবেন?
ওরাও নিশ্চয়ই বাবার সম্পর্কে জানতে চাইবে। তা চাইবে, কিন্তু এইসব কথা লোকজন বেশি দিন মনে রাখে না। প্রথম কিছুদিন খুব হইচই হয়, তারপর সবাই ভুলে যায়। মোনা বলল, আমি উঠি, একটু বসো, আমার অফিসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। না, দেরি হবে না, আমার এক ননদ গাড়ি নিয়ে এসেছে, তাকে বলছি, সে তোমাকে পৌঁছে দেবে। মোনা বসে রইল। রেহেনাপা বললেন, কেস শুরু হবে কবে? খুব শিগগিরই শুরু হবার কথা। ভালো উকিল দিয়েছ তো? দিয়েছি, আমার নিজের জানাশোনা কিছু উকিল আছে। আমি বললে ওরা বিনা ফিতে মামলা দেখে দেবে। বলবো? তার দরকার নেই। বকুল স্কুলে আসে না অনেক দিন থেকে, ওকে স্কুলে আসতে বলবে। পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। মোনা বিস্মিত হলো। বকুল স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে তার জানা ছিল না। রেহেনাপা বললেন, বাবা কি করেছে না করেছে তার জন্য মেয়ে কেন লজ্জিত হয়ে ঘরে বসে থাকবে? তুমি খুব কড়া করে ধমক দিয়ে স্কুলে পাঠাবে। জি আচ্ছা। মোনাকে দিয়ে আবার তিনি গার্গল করালেন এবং সত্যি সত্যি তার গলা ব্যথা অনেকখানি কমে গেল। সে অফিসে ঢুকলো ভয়ে ভয়ে। গত 2 দিন নানা ছোটাছুটিতে অফিসে আসা হয়নি। ঘন ঘন কামাই হচ্ছে। বড় সাহেবের কানে উঠেছে নিশ্চয়ই। নিজের জায়গায় বসে মুনার ধারণা আরও দৃঢ় হলো। সবাই তাকাচ্ছে তার দিকে। পালবাবু এসে বললেন, বড় সাহেব খোঁজ করছিলেন আপনাকে। কবে? পরশু খোঁজ করলেন। কাল খোঁজ করলেন। আমরা বলেছি অসুস্থ। কি জন্য খোঁজ করেছেন জানেন? না। যান, জেনে আসুন, স্যার আছেন। মুনার ঠান্ডার মধ্যেও ঘামতে লাগলো। বড় সাহেব শুকনো গলায় বললেন, বসুন। দাঁড়িয়ে কেন? মুনা বসল। এই ঘরটায় ঢুকলেই তার এমন অস্বস্তি লাগে, দম বন্ধ হয়ে আসতে চায়। সবসময় মনে হয় এক্ষুনি এই ছোটোখাটো লোকটি চেঁচিয়ে উঠবে, যদিও কোনো সময়ই তিনি তা করেন না। শরীর খারাপ ছিল? জি না স্যার, একটা ঝামেলায় জড়িয়ে পড়েছি, খুব ছোটাছুটি করতে হচ্ছে। ঝামেলাটা কি বলুন? অবশ্যই, যদি আপনার আপত্তি না থাকে। আপনার ঝামেলার জন্য অফিসের কাজকর্মের ক্ষতি হচ্ছে, কাজেই আপনার সমস্যা জানার রাইট আমার আছে। মোনা রুমাল দিয়ে কপালের ঘাম মুছল এবং ক্ষীণ স্বরে বলল, মামার কথা। বড় সাহেব চোখ বন্ধ করে সিগারেট টানতে লাগলেন। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি কিছু শুনছেন না, কিন্তু মোনা জানে তিনি খুব মন দিয়েই শুনছেন। আপনিই সব দেখাশোনা করছেন? জি। বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই? আছে স্যার, আমার ছোট ভাই, খুব ছোট, ক্লাস 7-এ পড়ে। মামলাটা শেষ হতে কতদিন লাগবে? উকিল সাহেব বলেছেন 1 মাসের মতো লাগবে। বড় সাহেব সিগারেট অ্যাস্ট্রেতে গুজে রাখলেন। গম্ভীর গলায় বললেন, আপনি মেডিকেল গ্রাউন্ডে 1 মাসের ছুটির দরখাস্ত করুন, আমি ব্যবস্থা করে দেব। নিজের সমস্যাটা ভালো মতো মেটান। মিনা ক্ষীণ স্বরে বলল, থ্যাংক ইউ স্যার। বড় সাহেব সহজ গলায় বললেন, আমার বাবা মারা যান যখন আমরা সবাই খুব ছোট। সেই সময় আমার বড় বোন শুধু MA পড়তেন। তিনি একটা চাকরি নেন। নানান রকম ঝামেলার মধ্য দিয়ে আমাদের বড় করতে থাকেন। তিনি কোনোদিন ঠিকমতো অফিসে যেতে পারতেন না, প্রায়ই অফিস কামাই হতো। তার বস প্রতি সপ্তাহেই বলতেন, তোমার চাকরি শেষ, আগামীকাল থেকে আর আসবে না। মোনা চুপ করে রইল। বড় সাহেব দ্বিতীয় সিগারেটটি ধরিয়ে হাসি মুখে বললেন, কিন্তু ওটা ছিল মুখের কথা। ওই বড় সাহেব একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি আমাদের অনেক সমস্যার সমাধান করলেন, এই অজুহাতে যেন আমার আপা ভালো মতো অফিসের কাজ মন দিতে পারেন। সবাই বলে মানুষের খারাপ সময়ে কাউকে পাশে পাওয়া যায় না। কথাটা ঠিক না, মানুষকে পাশে পাওয়া যায় দুঃসময়ে। আচ্ছা, আপনি যান। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যদি কখনো মনে করেন আমাকে দিয়ে কিছু করানো সম্ভব জানাবেন, আমি করব। অফিসের বাইরে এসে মোনা চোখ মুছল। বড় সাহেবের এই সামান্য কথা তাকে অভিভূত করেছে। মাঝে মাঝে আমরা অতি অল্পতেই অভিভূত হই। নিজের টেবিলে ফিরে যাবার সঙ্গে সঙ্গেই তারেক এসে উপস্থিত। তার মুখ হাসি হাসি, যেন খুব মজার একটা ঘটনা ঘটেছে। তারেক খানিকক্ষণ ইতস্তত করে বলল, আপনাকে একটা খবর দেয়া হয়নি, আমি বিয়ে করেছি। সে কি, কবে? হুট করে হয়ে গেল, গত পরশু। মায়ের অসুখ শুনে দেখতে গিয়েছিলাম, গিয়ে এই কাণ্ড। তারেক লজ্জিত ভঙ্গিতে মানিব্যাগে থেকে ছবি বের করলো। লম্বা রোগা একটি মেয়ে, মিষ্টি চেহারা। তারেক মৃদুস্বরে বলল, অফিসে আপনিই প্রথম জানলেন, আর কাউকে বলিনি।
মোনা অস্পষ্ট স্বরে বলল, খুব সুন্দর হয়েছে বউ। ছবিতে যত সুন্দর দেখা যাচ্ছে তত সুন্দর সে না, ফটোজেনিক ফেস আর কি। নাম হচ্ছে তনিমা, সুন্দর নাম, ডাকনামটাই সুন্দর। ভালো নাম শুনলে চেয়ার থেকে লাফ দিয়ে উঠবেন। হা হা হা। তারেক বেশ শব্দ করে হাসতে লাগলো। একজন সুখী মানুষের হাসি দেখতে ভালো লাগে। তুমি মনে হয় খুব খুশি। তা বলতে পারেন। আপনাদের বিয়েটা কবে হচ্ছে আপা? বুঝতে পারছি না, শুধু শুধু ঝুলিয়ে রাখবেন না। দি আর্লিয়ার দি বেটার। বিয়ে করার পর এই রকম মনে হচ্ছে? হ্যাঁ, তা হচ্ছে। বিয়ের ব্যাপারটা তাহলে খুব খারাপ না। তারেক মৃদু হাসল। মোনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। অস্পষ্টভাবে তার মনে হলো মামুন কি তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কি করছে সে এখন গ্রামে? একটা চিঠি লিখবে নাকি? চিঠি লেখার ইচ্ছা দীর্ঘস্থায়ী হলো না। প্রচুর কাজ জমে আছে।